তারা রইল কপাট ভেঙে ফেল করে লুপাট রক্ত জমাটে শিকল পড়ার পাশানে বেদি ওরে ও তরু নিশান বিভিন্ন মঞ্চে গাওয়া এবং টাকা সংগ্রহ করে ডোনেট করা, সমস্ত কিছু পাঠানো আর কি। আমি যে যুদ্ধে গেছি বা যুদ্ধ করছি এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার এবং আমি দেশের জন্য করছি। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। পাক আর্মি সব আমাদের সবাইকে নামাই দিল। আমার এখনো শিরশির করে গাড়ি যাওয়াটা আর কি, যে ওই মুহূর্তে অনেক কিছু ঘটে যেতে পারতো। মুক্তিযোদ্ধাদের সামনে, তারপরে তোমার শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে যেয়ে তাদের গান শোনানো, তাদের অনুপ্রেরণা দেওয়া, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, হতমানে অপমানে নয় সুখ সম্মানে বাজবার অধিকার কাটতেই। যখন এটা রিলিজ হলো মানে সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা মানে সবাই দিছে, এখনো দেখে। পদ্মা পার হয়ে যখন আমরা মাটিটা যে ছুলাম ওটা আমি বলতে পারবো না। বলো বলো রে বলো সবই বলো রে বাঙালির যায়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। প্রথমআলো.com-এর বিশেষ আয়োজন তাহার কথা আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানে আমি কোনো ভূমিকা দিব না, অবনত মস্তকে স্বাগত জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা এবং নজরুল সঙ্গীত শিল্পী শাহিন সামাদকে। আপা, আমি শুরুতেই বলেছি কোনো ভূমিকা দিব না। না, নিশ্চয়ই ভূমিকা দরকার নেই একেবারেই। 2026 এবং 1971, তার মাঝে 5 দশক চলে গেছে। মানুষের আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ বদলে গেছে। যখন আপনি মুক্তিযুদ্ধে গেলেন, এই শক্তি, এই প্রেরণা কোথা থেকে পেলেন? আসলে আমি তো ছায়ানটে আছি দীর্ঘদিন। আমি ছায়ানটে ঢুকেছি 14 বছরে আচ্ছা বয়সে, এখনো আমি আছি ছায়ানটের সাথে। তো ছায়ানটে না সেই সময় মানে আমাদের যে যুদ্ধের গানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সব তুলেছি আমাদের লুথুর ভাইয়ের কাছে। আচ্ছা, শেখ লুথুর রহমান, হ্যাঁ, যিনি গণসঙ্গীতের সম্রাট, তার কাছ থেকে কিন্তু তোলা আমার গান সব। আর সেই সময় তোমার আলতাফ ভাই আসতেন, আলতাফ ভাই, হ্যাঁ আলতাফ ভাই আসতেন, তারপর তোমার অজিত রায় আসতেন, তারপরে সুজিও শ্যান্দা আসতেন, হ্যাঁ। তখন ওনারা তো ওখানে অনেক রকমের গান আমাদের শেখাতেন। কিন্তু সেখান থেকেই আসলে আমার মানে ইচ্ছেটা জেগেছে যে কিছু একটা আমার দেশের জন্য করতে হবে। হ্যাঁ, আমি ওরকম ভাবে চিন্তা করলাম যে আমি খালি এখানে বসে থাকলে তো আমার হবে না, দেশের জন্য আমি কিছু করব, বুঝছো? তো তখন তো বয়স কত ছিল আমার? বয়স তো ধরো 71-এ, ধরো আমি 52-তে হয়েছি। আচ্ছা, তাহলে কত হলো তখন? 18 হয় নাই, 18 হয়নি তখন। হ্যাঁ, তখন হয় নাই। তো আমরা ভাই বোন ছিলাম হলো 6 ভাই বোন। আর আমার আব্বা মারা গেছে, আমাকে ইন্তেকাল করেছিলেন আমি যখন ছায়ানটে ভর্তি হলাম 1966-এ। আচ্ছা, তারপরে আব্বা ইন্তেকাল করলেন আর কি। এই আমার তো আমার বেশিরভাগ আমি বলবো যে মা বাবার অনুপ্রেরণাতেই কিন্তু আমাদের এই গান বাজনা শেখা। তো ফলে যখন যুদ্ধের 26শে মার্চে যখন 25শে মার্চে যখন এই সাংঘাতিক কালো দিন বলবো, আমরা তো ছোট ছিলাম, আমরা তো বাইরে বের হতে পারি নাই। আমার মনে আছে আমাদের বাসায় লালবাগে ফোর্ট আছে, যে ঠিক উল্টা দিকের বাসাটা ছিল। তো ওইখানে কিন্তু তোমার আমরা কিন্তু গুলি গালা আওয়াজ সব পেয়েছি, হ্যাঁ। আর আমরা পরের দিন আমরা ছাদে উঠে দেখি তোমার পলাশির ব্যারাক ট্যারাক সব জ্বলতেছে। তারপরে আমার ভাই গেলেন, আম্মাকে বলে টুলে, আম্মা যেতে দিতে চাচ্ছিলেন না, অবশ্যই বড় ভাই, তো বলে আম্মা আমি একটু দেখে আসি কি অবস্থা। তো ভয়ঙ্কর অবস্থা। ও এসে যা বললো মানে চোখে পানি রাখা দেয়, এরকম অবস্থা। সেই সময় কিন্তু আমার মাথার মধ্যে একবার আসলো যে এইভাবে বসে থাকা তো ঠিক হবে না, আমাকে যেতে হবে, কিন্তু কিভাবে যাব? আচ্ছা, হ্যাঁ, ছোট একজন। তারপরে কোন মাসটার কথা বলছেন আপনি? এইটা হবে তোমার খুব সম্ভব জুন। আচ্ছা, হ্যাঁ, জুনের প্রথম দিকে এরকম হবে। তারপরে কি করি, তো এখন কিভাবে যাব, কিভাবে করব, কেমন করে করব। তো আমার একজন টিচার ছিলেন কলেজের, ওনার নাম জাকিয়া খাতুন, উনি এখন ইয়েতে থাকেন, ফ্রান্সে থাকেন। আচ্ছা, তো উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, আদর করতেন, আর আম্মা ওনাকে ভীষণ ট্রাস্ট করতো। আচ্ছা, একটা পয়েন্ট অফ রেফারেন্স ছিল। হ্যাঁ, বুঝছো?
আচ্ছা, এখন ওনাকে আমি বললাম যে আমি এরকম যেতে চাই, হ্যাঁ চলে যেতে চাই, আপা আপনাকে আমার সাহায্য করতে হবে। উনি সবসময় আসতেন, আম্মা খুব ট্রাস্ট করতেন ওনাকে। তো বলছে ঠিক আছে, তুমি যখন এতই যেতে চাচ্ছ ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। আর ওই সময় না আমাদের একতলায় আমাদের ভাড়াটিয়ারা ছিল যারা, তার একটা ছেলের নাম ছিল সুজা। আচ্ছা ওরা 12 ভাই বোন। আচ্ছা ওরা এখন সবাই এখন আমেরিকাতে। আচ্ছা। তো আমি ওকে বললাম যে সুজা এরকম, আমি তো তখন ব্ল্যাক আউট রাত, কিন্তু সব ও ব্ল্যাক হ্যাঁ, আউট থাকতো। of course. আমি বলছি সুজা আমি এরকম চলে যেতে চাই, হ্যাঁ আমি থাকবো না, আমি কিছু করতে চাই। বলে শাহিন আপা আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আপনি যে সেটাই এইভাবে বলার কথা। যাবেন, আপনি চিন্তা করতে পারছেন খালাম্মার কি অবস্থা হবে? হ্যাঁ, আর আপনি এইভাবে কেমন করে যাবেন? আপা, আপনার কয় ভাই বোন ছিল একটু একটু জিজ্ঞেস করি। আমরা 6 ভাই বোন। আচ্ছা ফাইন, 3 ভাই 3 বোন। ওকে। তারপরে বললাম যে না তাও আমার আমি যাব, যেইভাবেই হোক। হ্যাঁ বলে খালাম্মা খুব হয়ে যাবে, আপনি বুঝেন না, আপনি এইভাবে যাবেন, আর অন্ধকার রাত্রি এরকম ব্ল্যাক আউট থাকে, থাকে, কখন কোন বিপদ হবে না হবে, আপনি এইভাবে বের হয়ে চলে যেতে চাচ্ছেন। আর বলছি আর সেই সময় না তো তোমার আমাদের বাসার পিছন দিকে যে রাস্তাটা ছিল ওইটা একদম তোমার, আমরা ওই দিক দিয়ে কিন্তু আমরা 3 বোন আমরা আজিমপুর স্কুলে পড়তাম, তো ওই দিক দিয়ে যেতাম। যেতে পারতেন। তো আপা ছিল ওই সাইডে, মানে ওখানে দাঁড়ানো। আপা ফোন করে এসে আমাকে বললো যে ঠিক আছে আমি ওখানে থাকবো এই দিনে। হ্যাঁ আমি সুজাকে বললাম সুজা প্লিজ তুমি দরজাটা খুলে রেখো। আহারে। তো সুজা বলছে ঠিক আছে আমি খুলে রাখতেছি। আমি কিভাবে বেরোইছি আমি জানি না। এক কাপড়ে? হ্যাঁ আমার তো কোনো কিছু নিয়ে বাইরে নেই তো। এক কাপড়ে শেষ? হ্যাঁ আচ্ছা শোনো, তারপরে এখন আস্তে আস্তে নামছি, নেমে সুজা দরজা খোলা রাখছিল, ওই দিক দিয়ে দিয়ে এক নিঃশ্বাসে তোমার ওই ব্ল্যাক ট্রেরা, তো ওই রাত্রে ওই অন্ধকারে আমি দৌড়াইছি। হ্যাঁ দৌড়ে ওইখানে যে দেখি যে জাকি আপা ওয়েট করতেছে। আহা। হ্যাঁ জাকি আপা আমাকে নিয়ে সোজা তোমার, জাকি আপা তো এখনো বেঁচে আছেন? হ্যাঁ আছে, সুজাও কি বেঁচে আছেন? হ্যাঁ হ্যাঁ ওরা আচ্ছা, সবাই আছে। ওয়াও। হ্যাঁ তো এখন তারপরে আমি ওই ইয়েতে গেলাম, ওই যে মগবাজার কাজীবাড়ি। আচ্ছা। হ্যাঁ ওইখানে বিয়ে হলো আমাদের, কারণ মাহমুদুর রহমান বেনু ওনার সাথে বিয়ে হলো আমার। আচ্ছা। তারপরে সেখান থেকে আমরা বেনুর সব বন্ধু বান্ধব যারা ছিল তারা সব আম্মাকে ফোন করলো, বললো যে এরকম এরকম আমাদের বিয়ে হয়ে গেছে, তো ওরা ওরা চলে যাবে ইয়েতে, হ্যাঁ যুদ্ধে। আম্মা তো সেই কি কান্নাকাটি, কিভাবে গেলাম কি করলাম, আম্মা বললো তুই ফিরে আয় তুই ফিরে আয়, তুই চলে আয়, তুই যাস না শাহিন যাস না। আম্মা যাই, আমি দেশের জন্য কিছু তো করতে চাই। ভেরি লাকি যে আপনার হাজবেন্ডও এতটাই উদার মনস্ক ছিলেন, না চিন্তাই করা যায় না। তো আপা আপনি যখন যুদ্ধে গেলেন প্রথমে কোন জায়গাটা প্রথম পৌঁছলেন, মানে কোন ক্যাম্পে আপনি জয়েন করলেন? আমরা আগরতলাতে, কিন্তু তার আগে তো অনেক ঘটনা আছে। জি জি প্লিজ সেটা শুনতে যাচ্ছি। জি সেটা শুনতে যাচ্ছি। শুনো না, তারপরে সেই রাত্রে বেলায় করে পরদিন আমরা বোরখা টোরখা পরতে যেতে হবে, কারণ পাক বাহিনীর আর্মির যারা আছে তারা তো সবসময় বাস টাসে উঠতেছে নামতেছে, জিনিসপত্র ফেলতেছে, দেখতেছে, চেক করছে কিছু নিচ্ছ নাকি, মুক্তিযোদ্ধাদের কিছু নিয়ে যাচ্ছ নাকি, তাদের হেল্প করার জন্য কিছু নিচ্ছ নাকি, চিঠিপত্র দিচ্ছ নাকি, মানে অনেক কিছু চেক, অনেক কোয়ারিজ। যাই হোক, তো বোরখা পরে টোরে আমি জীবনে বোরখা না, ভীষণ চঞ্চল ছিলাম বলাই বাহুল্য। তা আমি যাই হোক, তারপরে আমরা রিক্সায় উঠলাম, রিক্সায় ওই যে চান্দিনা থানা আছে না, জি জি ওই দিক দিয়ে গেছি কুমিল্লা। আচ্ছা। তো ওই পর্যন্ত যাওয়ার পরে ওখানে তোমার আমাদের ওই আর্মির পাক আর্মি সব আমাদের সবাইকে নামাই দিল। আচ্ছা। নামাই দিয়ে সমস্ত মানে সুটকেস ছিঁড়ে ফেলে দিয়ে টিলদের সমস্ত চেক করলো, সব চেক করে তারপরে আবার মানে উঠালো আর কি। যাই হোক কিছুদিন পর আমরা ইয়েতে আসলাম, চান্দিনা ইয়েতে। তো ওইখানে তোমার একটা রিক্সাওয়ালা যিনি মানে অনেক মুক্তিযোদ্ধাকে মানে আমাদের নিয়ে গেছেন। তো পরে জানলাম যে মানে রাজাকাররা ওনাকে ধরাই দিছিল, পরে মারা গেছে, মানে মেরে ফেলছে। তো সেই রিক্সায় উঠলাম, তা আমার মনে আছে মেঠো পথ দিয়ে যাচ্ছি আর কি, যে তোমার জিটি রোডে উঠলাম। জিটি রোডে উঠে আর আমি দেখতেছি চারিদিকে আমাকে বেনুতে খবরদার তুমি কিন্তু এটা উঠেও না, এমনি দেখো, হ্যাঁ উঠেও না পর্দাটা। হ্যাঁ চারিদিকে খালি শশা গাছ, এই গাছ ওই গাছ দেখতেছি, দেখতে দেখতে যাচ্ছি, হঠাৎ সামনে দিয়ে একটা আসতেছে, এই পাক আর্মির একটা জিপ আসতেছে। আচ্ছা। তো
আমার আমার এখনো শিরশির করে গাড়ি যাওয়াটা আর কি, যে ওই মুহূর্তে অনেক কিছু ঘটে যেতে পারতো, অবশ্যই, বুঝছো। অবশ্যই। তো একদম সামনে আসছে, আমাদের রিক্সার সামনে দুজন নামলো, হুম। তারপরে জিজ্ঞেস করলো কাহা যা রে হো, তো मैंने बोला हम लोग ससुराल जा रहे हैं। আচ্ছা। হ্যাঁ, তো কিছুক্ষণ তাকায় থাকলো, তারপরে আরেকজন এসে আমার এটা উঠাচ্ছে, মানে মুখটা দেখবে আর কি, হাফ উঠাইছে আর কি। আরেকজন যে আছে সে বললো ছোড় দো জানে দো। হুম। হ্যাঁ, ছোড় দো। আল্লাহ জানি না কিভাবে আমাকে সেই সময় আমাকে উদ্ধার করছে। সেই সময় আমার পটটাও চেঞ্জ হয়ে যেত, তাই না, যে হতেই পারতো। কোথায় আমার লিখন হতেই থাকতো পারতো। জানি না। যাই হোক, পরে আমরা ইয়েতে আসলাম আগরতলাতে। জি। আগরতলাতে এসে ওখানে ক্যাম্পে থাকলাম। তো আমরা হচ্ছে কি, শুনো, আমরা সব আলালের ঘরে দুলাল ছিলাম, তা তো বটেই। তাই না। তা তো কিন্তু বটেই। ওই যে যুদ্ধে যে যাব, যে ওই যে একটা মাথার মধ্যে ইয়ে আছে যে যত কষ্টই হোক, হুম। হ্যাঁ, তো ওইখানে যে ক্যাম্পে থাকলাম ওখানে আমার মনে আছে মেয়েরা আলাদা ছেলেরা আলাদা, হুম। একটা করে পার্টি, বালিশ টালিশ নাই। হুম। হ্যাঁ, এমনি ওইখানে থাকবা। তারপরে ওখানে আমাদের খাওয়া দিত তোমার কলা পাতার উপরে একটু পানি, হুম। তারপরে এক চামচ করে খিচুড়ি, হুম। একটা বেগুন ভাজা, ব্যাস। হ্যাঁ, হুম। তাই তো খাইয়ে থাকলাম। হ্যাঁ, তারপরে যাই হোক 3 দিন ছিলাম ওখানে। আচ্ছা। 3 দিন থেকে তারপর আমরা ইয়েতে আপনার হাজবেন্ডও তো একই ক্যাম্পে ছিল। হ্যাঁ হ্যাঁ, একই এক্স্যাক্টলি। ছিলাম। কিন্তু ওই তো বিয়ের পরে যে এরকম না যে সর্বক্ষণ যে একসাথে থাকা ইয়ে থাকা ওইসব না, হ্যাঁ। মানে একদম আমাদের দুজনেরই নিয়ত এরকম ছিল যে দেশের জন্য কাজ করতে আমি যাচ্ছি। ভাবছি মানুষ যখন নতুন জীবন শুরু করে তারা সাধারণত কিভাবে শুরু করে, আর আপনি কিভাবে শুরু করেছেন? হ্যাঁ, একেবারে মানে অবিশ্বাস্য। প্লিজ। তারপরে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি আর ইকবাল আহমেদ ছিল জি। রবীন্দ্রসঙ্গীত। জি জি। হ্যাঁ, তা আমাদের দুইজনের ছবি কিন্তু উঠেছিল ইয়েতে, পেপারে। আচ্ছা। এই জন্য আম্মা আরো ভয় পেতেন যে যখন তখন আমাকে হয়তো ধরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আম্মা খুব ভয় ছিলেন আর কি। যাই হোক, তো কি বলছিলাম, জি, আপনারা তো সে ক্যাম্পে না, গেলেন। ক্যাম্পের থেকে আমরা পরে কলকাতায় আসলাম। কলকাতা হ্যাঁ, আসলেন। জি। জ্যামিয়ার বলে একটা প্লেন ছিল তখন, হুম। ধ্যারধারা মার্কা। আচ্ছা। ওটাতে কেমন করে যে গিয়ে পৌঁছাইছি, সবই আল্লাহর ইচ্ছা। হুম। যাই হোক, তো ওখানে পৌঁছে ওইখানে বেনু দিয়েছিল খালা, হ্যাঁ, আমার খালা শাশুড়ি। তো ওইখানে গিয়ে 104 নাম্বার পার্ক স্ট্রিট। আচ্ছা। হ্যাঁ, তো ওইখানে গেলাম। ওইখানে গিয়ে দেখি ওইটা আবার একটা ক্যাম্প হয়ে গেছে। ওখানে আসাদুজ্জামান নূর ভাই, তারপরে স্বপন চৌধুরী, তারপরে হলো তারেক আলী, তারপরে ছোটু ভাই, হ্যাঁ, হুম। আলী জাকের, হুম। সবাই, মানে লাইলা আপা, হাসান ভাই, তারপরে মুস্তফা মানোয়ার, হুম। সবাই ওইখানে। হ্যাঁ, ওইটা একটা ছোট ক্যাম্প হয়ে গেছে। হ্যাঁ, অল দ্য ইন্টেলেকচুয়ালস। সবাই। তা আমার মনে আছে খালা এক বড় একটা কড়াইয়ে আমার মনে আছে খালি কিমা দিতেন আর একটু আলু দিয়ে রান্না করতেন আর রুটি বানাতেন, ওই খেয়ে সবাই আমরা মানে যে যার কাজে যেত আর কি। যাই হোক, তো আমরা পরে ওইখানে গিয়ে জানতে পারলাম যে 144 নম্বর লেলিন সরণি, যেটা দীপেন বন্দ্যোপাধ্যায়ের, উনি লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী। তো উনি আমাদের একটা জায়গা নিচের ওনার বাসা খালি করে দিলেন রিহার্সেল করার জন্য। আচ্ছা। হ্যাঁ, তো 144 নম্বর লেনিন সেরেনতে গিয়ে দেখি ওখানে ডালিয়া রিহার্সেল করছে, ডালিয়া আচ্ছা। নওশিন। ডালিয়া নওশিন। হ্যাঁ, তো আর কয়েকজন ছিল ওখানে, নায়লা জামান ছিল, তারপরে লুবনা ছিল, তারপরে তোমার শারমিন মুর্শিদ ছিল, বিপুল ভট্টাচার্য ছিল, দেবু চৌধুরী। তারা নিশ্চয়ই আপনার মতো স্ট্রাগল করে জায়গাতে পৌঁছেছে। সবাই ওখানে। তখন আমার মনের মধ্যে একটু সাহস আসলো যে আমি একা নই। হ্যাঁ, সবাই আছে এখানে। তারপরে তোমার ওখানে আমরা যেসব গানগুলি করতাম তার মধ্যে আমি বলবো যে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তারপর ডিএল রয়ের গান, হ্যাঁ, পঞ্চকবির গান, সবই আমরা করতাম ওখানে রিহার্সেল। কিন্তু আমাদের মেইন কাজটা ছিল হলো তোমার সমস্ত জায়গায় মুক্তিযুদ্ধ ক্যাম্পে, মুক্তিযোদ্ধাদের সামনে, তারপরে তোমার শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে যেয়ে তাদের গান শোনানো, তাদের অনুপ্রেরণা দেওয়া, সাহস শক্তি সঞ্চয়, হ্যাঁ, ওগুলা দেওয়া, শক্তি দেওয়া। এরকম আমরা ঘুরে ঘুরে সমস্ত এইসব ক্যাম্পে ক্যাম্পে যেতাম। আর আমার মনে আছে আমাদের বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাতে তোমার সঞ্জিদা আপা ছিলেন, ওয়াহিদ ভাই ছিলেন, তারেক আলী ছিলেন, তারপরে মুস্তফা মানোয়ার, বললাম যে সৈয়দ হাসান ইমাম, এরকম সবাই ছিলেন, অনেকেই ছিল, তারেক আলী, তারপরে লাইলা আপা, হ্যাঁ, এরকম অনেকে ছিলেন। তো আমাদের
ওইখানে আমাদের যেসব গানগুলি আমরা গাইতাম, বললাম যে সেগুলো আমরা বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গাইতাম, এবং আমাদের আর একটা উদ্দেশ্য ছিল যে বিভিন্ন মঞ্চে গাওয়া এবং আচ্ছা, টাকা সংগ্রহ করে ডোনেট ক্যাম্পে করা, ক্যাম্পে সমস্ত কিছু donate করা। পাঠানো আর কি। তো আমার এইটুকু মনে আছে যে আমরা যেসব টাকা আমরা পেতাম প্রোগ্রাম করে টুরে, হুম, তো একটা ট্রাক আসতো, আচ্ছা, একটা ট্রাক আসতো, আর ওখানে তোমার সব হাঁড়ি পাতিল, ঠান্ডার কাপড় চোপড়, শাড়ি টাড়ি, তারপরে চাল ডাল হুম। তেল নুন সমস্ত বোঝাই করে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে চলে যেত। রাইট, এটাই আমাদের বড় ইয়ে ছিল আর কি, এটা বড় একটা কাজ অবজেক্টিভ ছিল। ছিল, হ্যাঁ কাজ হ্যাঁ, ছিল, জি। এটা করতাম আমরা। আর আমার মনে আছে জানো, আমাদের না খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। হ্যাঁ, আমরা এরকমও হয়েছে, বলাই আমরা তো বাহুল্য। সব তখন এক একজন তালপাতার সিপাই ছিলাম। আমাদের মধ্যে মানে সবচেয়ে বেশি কান্ত হলো বিপুল ভট্টাচার্য। আচ্ছা, ও তো ছোট ছিল, আর হ্যাঁ। ওই তো সব পল্লীঅঙ্গের গানগুলি করতো। হুম, আর একজন ছিল মুসাদ আলী। মুসাদ আলীর কথা সুরে যেসব গানগুলি, সেগুলো ভীষণ জনপ্রিয় ছিল, ভীষণ মানুষ শুনতো আর কি। হুম, হুম। তো তো ওরা ওই ওই বিপুল খালি কান্নাকাটি করতো আচ্ছা, যে আমাকে একটা ভাবি, আমাকে একটু খাবার দেন, আমি একটা সিঙ্গারা খেয়ে এরকম শক্তিশালী গান কি করে করবো, তার থেকে দিব। একটা সিঙ্গারা খেয়ে আমরা ওই সব গান করছি, এরকম শক্তিশালী গান, চিন্তা করতে পারো। অচিন্তনীয়, অচিন্তনীয়। হ্যাঁ, তা আমাদের তো ওরকম ছিল না যে টাকা পয়সা। আমরা একটা মনে আছে, একজন ছিলেন যার নাম পঙ্কজ সাহা। জি, পঙ্কজদা আমাদের সাথে ছায়ার মতন থাকতেন, এবং উনি সমস্ত অনুষ্ঠানগুলি জোগাড় করে দিতেন, আচ্ছা, এবং ওনার বাসাটাও একটা মিনি ক্যাম্প হয়ে গেল। মানে আচ্ছা, ওখানে 20-25 জন ছিল, খাওয়া দাওয়া সবকিছু উনি লুক আফটার করতেন, এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলি উনি জোগাড় করে দিতেন। তার মধ্যে আমাদের মনে আছে আকাশবাণীতে আমাদের এক একটা 6টা করে গান গেলাম। আমার ওই হুম। ইয়েটা এখনো আছে জানো, তাই? হ্যাঁ, Wow. কন্ট্রাক্টটা আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 175 টাকা এরকম নাকি 200 এরকম মনে আছে, আমি এরকম পেয়েছিলাম হুম, আমরা। হুম। তো ওই টাকাটাও যে খরচ করবো তাও ভয় পেতাম যে আল্লাহ হ্যাঁ। নেক্সটে কি হবে। আমাদের তো শুনো, আমাদের 9 মাসে স্বাধীন হয়েছে, 9 বছরও তো লাগতে পারতো, True, তাই না? তো true. ইয়ে নেই। যাই হোক, তাই কি করি, তো ওই টাকাটা আমরা সহজে খরচ করতাম না আর কি, যেভাবে থাকতাম যেভাবে খেতাম। আর আমার ননদ ছিলেন তোমার, তখনকার এমপি ছিলেন আবুল খায়ের, হুম, হ্যাঁ, আমাদের দুলাভাই। তো ওই ইয়ে ফরিদপুর, জি, হ্যাঁ, ভাঙা ফরিদপুরে, হ্যাঁ। তো দুলাভাই তখন বড় আপাও তখন সাথে গেছিল আমার ননদ। তো ওনারা শিললেনে একটা বাসা নিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, শিললেনের বাসায়ও দেখি আল্লাহ, গিয়ে দেখি ওইখানেও একই অবস্থা, সেরকম মানে সমস্ত mini সবাই, camp. হ্যাঁ খাচ্ছে, হ্যাঁ মিনি ক্যাম্প। হ্যাঁ সব। আর বড় আপাকে সবাই ভীষণ ভালোবাসতো, প্রচন্ড ভালোবাসতো। আর বড় আপাও ওদের মানে নিয়ে স্নেহের মতন একদম। তো বড় আপার ওখানে যাই দেখি আবার সে ওই একই অবস্থা, সবাই চা মুড়ি খাচ্ছে, হ্যাঁ, সকাল বিকালের এই সিঙ্গারা, ছোট ছোট সিঙ্গারা টিঙ্গারা এগুলা খাচ্ছে, গল্প করতেছে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছিলাম, আমি বলছি, কিভাবে কি করলো, পরের ঘটনাটা তোমাকে পরে বলছি। যাই হোক, তারপর ওইখান থেকে আমরা সবাই ওই এই ইয়েতে যেতাম আর কি, 140 জি। রিহার্সেল জি। আস্তে আস্তে দেখলাম যে ওখানে সংখ্যা বাড়ছে। হ্যাঁ, সবাই কিন্তু শিল্পী না, সবাই কিন্তু গান গায় না, কিন্তু সবার গলায় সুর আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম হলে যে আমরা যখন মানে ধরো 20-25 জন ছিলাম, সেখানে বেরোয় বাড়তে 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 117 জন হলো, আচ্ছা, বুঝছো? তাই এরকমও হয়েছে যে আমি ধরো একদিনে 3টা প্রোগ্রাম এসে গেছে, একটা বহরমপুরে, তারপরে একটা ধরো অন্যখানে এই ইয়েতে কি জানি বলে ওটা, জায়গাটা এক একটা বিভিন্ন জায়গায়। এখন ওয়াহিদ ভাই একদিকে গেলেন, হ্যাঁ, তারপরে মাহমুদুর রহমান বেনু একদিকে গেলেন, আমি আবার একদিকে গেলাম, এইভাবে ভাগ 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 করে এক একজন কিন্তু আমরা ইয়ে প্রোগ্রামগুলি করছি আর কি, করে করে। তো যাই হোক, তো এটা বলবো যে যখন এরকম পশ্চিমবঙ্গ পুরোটা আমরা কাভার করছি, বুঝছো, তারপরে তোমার একসময় আমাদের পূজা এসে গেল। এখন আমরা বললাম না, আমাদের তো পূজার ইয়ে ধরতে হবে। হ্যাঁ, আমরা সব চলে গেলাম দিল্লিতে। আচ্ছা, হ্যাঁ, দিল্লিতে গান্ধী পিস ফাউন্ডেশনে ছিলাম আমরা। আচ্ছা, আর তারপরে ওইখান থেকে আমরা বিভিন্ন যে পূজা মণ্ডপে সব গান করে 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 এই আপনারা একটি সুযোগ আপনারা ছাড়েননি এই না, কাজের জন্য, যেমন করে হোক, হ্যাঁ, সবাই আমরা। তো যাই হোক, ওখানে ওটা করলাম, করার পরে আমরা আবার ফিরে আসলাম ইয়েতে কলকাতায়। কলকাতায় এসে অ্যাজ ইউজুয়াল আবার যেরকম করে করে আবার মুক্তিযুদ্ধের ক্যাম্পে ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে যাওয়া। এখানে আপা একটা কথা আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে যে আপনারা যখন এই যে খোলা ট্রাকে করে ওইটা তো একটা বিরাট ঘটনা। আপা সেই সময়টা তো এত সংক্ষেপে বোঝা যাবে না, জাস্ট খুব ছোট করে আমাদেরকে একটু বলবেন কি? আচ্ছা, আমাদের হয়েছে কি ইয়েতে তোমার লিয়ার লেভিন বলে একজন ছিলেন,
হুম। উনি সবসময় ছবি তুলতেন, আচ্ছা। বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে ছবি তুলতেন, বিভিন্ন photographer জায়গায়। he was, উনি প্রায় কত 35,000 না কত ফুটেজ ওনার ছিল। ওকে। যাই হোক, তো উনি তুলতেন রিয়েল লেভেল। হুম, হুম, তো উনি কি করে জানি সংবাদ পেলেন হুম। যে আমরা মুক্তাঞ্চলে যাব। আচ্ছা। মুক্তাঞ্চল কিন্তু যশোর হুম। প্রথম হলো তো। জি। তা আমরা বললাম যে মুক্তাঞ্চলে যাব, কিন্তু তো উনি ওই খবর পেয়ে আমাদের ইয়েতে আসলেন আর কি, আমাদের ইয়েতে সেন্টারে, সংস্থাতে এসে তখন উনি সঞ্জিদা আপা, ওয়াহিদ ভাইয়ের সাথে কথা বলে হুম। যে আমি যাব, আমি আপনাদের সাথে সাথেই থাকবো, কিন্তু আপনারা কোনো বুঝতে পারবেন না। আচ্ছা। হ্যাঁ, আমাকে নেন আপনাদের, আমি ছবি তুলবো, সব এগুলো তুলবো, কেউ টের পাবে না। অনেকে ভাবে যে এটা বোধহয় আমাদের মানে অভিনয় টভিনয় করা, মানে কিছু না, একেবারে ন্যাচারাল। হ্যাঁ, সবকিছু। তারপরে উনি তারপরে সঞ্জিদা আপারা রাজি হলেন, তারপরে উনি আমাদের সাথে গেলেন। তখন উনি অনেক 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 মানে নিয়েছিলেন ইয়ে। তারপরে আমরা গেলাম, পদ্মা পার হয়ে যখন আমরা ইয়ে নিলাম, মানে মাটিটা যে ছুলাম ওটা আমি বলতে পারবো না, ভাষায় এটা বলতে পারবো না। সবাই মাটিটা ধরে কান্না। এটা কবে? এটা অক্টোবর, নভেম্বর? এটা কি নভেম্বরের দিকে বা নভেম্বর ডিসেম্বর দিকে কি? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে ওটা নভেম্বরে। রাইট। হ্যাঁ, ডিসেম্বরের 4 তারিখে আমরা ফিরে আসছি। জি। হ্যাঁ, তারপরে 1 মাসের জন্য গেছিলাম। তো এরকম হয়েছে জানো, যে ট্রাকটা দিয়ে যাচ্ছে, ট্রাকটা আমাদের একটা পরিবার। হ্যাঁ, একদম পরিবার। আর ওর কিচ্ছু কাপড় চোপড় ছিল না। আমি কিন্তু বড় আপার কাপড় পরেছি, বড় আপার ধারে মানে দিয়েছেন, তো ওই কাপড়। তাছাড়া তোমার এই খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে আমার একটা শুধু কালো চাদর ছিল, এই চাদর। আর ঠান্ডায় কি অবস্থা, তার মধ্যে আমাদের ওটা একটা সংসার, ছোট্ট একটা পরিবার। কিরকম আদরে আমরা ভালোবাসায় নিজেদের মধ্যে ছিলাম। আর এখন তুমি যদি এই প্রজন্মের এই ভর্তি করে পাঠাই দাও, হয়তো ওরা আরেকভাবে ভাববে, অন্যভাবে ভাববে, তাই না? সেটা তাহলে ওই ছবিগুলোই কি পরে আমাদের মুক্তির গানে তারেক মাসুদ সাহেবের পয়েন্ট অফ রেফারেন্স ছিল? তারেক, আমরা তো ধরো যুদ্ধ শেষ হলো, তারপরে আমরা ফিরে আসলাম, তারপরে তো ধরো 24 বছর চলে গেল। হ্যাঁ, এর মধ্যে তোমার তারেক তো ক্যাথরিনকে বিয়ে করলো, করে আমেরিকায় ছিল। ও হঠাৎ কি মনে করলো যে ঠিক আছে দেখি তো লিয়ার লেভিন খুঁজি। লিয়ার পেজ খুঁজে 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 6 জন লিয়ার লেভিন পেয়েছে। সেখানে ঘুরে 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 যখন লিয়ার লেভিনের কাছে আসছে, তো উনি একদম কেঁদে দিছে, বলে কি তুমি তোমরা 24 বছর পরে তোমরা এটা নিতে আসছো, সেই ফুটেজ গুলি তো আমার বেসমেন্টে পড়ে আছে, ভাগ্যিসিনী বেঁচেছিলেন। হ্যাঁ, বলে যে ওগুলো সব তো ফাঙ্গাস লেগে গেছে, হ্যাঁ, তুমি কিছু দেখতে পারবা না। তাও তো তারেক ওটাকে সংগ্রহ করে নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে 38 বললাম না, 38 ঘন্টা না কত কত ফুটেজ ছিল, অনেক। তো ওইখান থেকে তারেক নিজের জমি জামা বিক্রি করে, বাড়ি ঘর বিক্রি করে, নিজের সমস্ত কিছু বিক্রি টিক্রি করে টোরে তৈরি হলো মুক্তির গান। আর সবচেয়ে ওইটা করলো 1 ঘন্টা 45 মিনিটের। আচ্ছা, যখন এটা রিলিজ হলো, মানে সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা মানে সবাই দিছে, এখনো দেখে, এখনো আমার মনে হয় ছেলেমেয়েদের দেখানো উচিত। তো এইটা যখন হইলো, তখন পরে 24 বছর পরে আমাদের বলছে যে যারা যারা এখনো বেঁচে আসেন, যারা দেখতে আসেন, আমরা তো ইয়েতে যেতাম, পাবলিক লাইব্রেরি, আপনারা একটু আসেন স্টেজে যখন গেছি, তখন সব ছুটে আসছে, কেউ হাত ধরে, কেউ ইয়ে করে, কেউ আদর করছে, কেউ সালাম করছে, কেউ জড়িয়ে ধরছে, কি করছে না করছে, পাগলের মতো। বলে কি আপনারা ছিলেন আপা, আপনি ছিলেন? আচ্ছা, হ্যাঁ। বলে আল্লাহ, আমরা তো কিচ্ছু জানি না, কিন্তু আমি 24 বছরে কাউকেই কিছু বলি নাই, যে আমি যে যুদ্ধে গেছি বা যুদ্ধ করছি, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, এবং আমি দেশের জন্য করছি, দশের জন্য করছি, আমার দেশের জন্য করছি, এটা আমার সবচেয়ে জীবনের বড় পাওয়া। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন বলি নাই কাউকে। হ্যাঁ, তখন জানা গেল যে এই আর কি, এইভাবে। কিন্তু এই তারেক যদি এটা না করতো, কেউ জানতো না। নিঃসন্দেহে। আমি একটা কথা জানতে চাচ্ছি, এই যে আপনাদের 1971 এবং এই যে অসম্ভবী শক্তির গল্প, কিন্তু এখন যদি আমরা 2020, 23, 24 এই সময়টা দেখি, এই যুগের বাচ্চারা খুব টেকনোলজি ড্রিভেন, টেকনোলজির মাধ্যমে তারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একজন কানেক্ট করে। সো টেকনোলজি ইজ কানেক্টিং দেয়ার রিকোয়ারমেন্টস। কিন্তু আপনাদের কানেক্ট করতে হবে, আপনাদের তো টেকনোলজি ছিল না, মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, আপনারা কিভাবে একজনকে কানেক্ট করতেন? না, ওটা একসাথে তো আমরা থাকতাম, একসাথে তো আমরা সবখানে এক জায়গায় আছি, তো ওইভাবে আমরা একজনের সাথে করেছি। আর একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি, ওখানে হয়তো যখন আমাদের নাম ধাম ভীষণভাবে ছড়িয়ে পড়লো বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের ডাকলেন, সমুদ্রা। হ্যাঁ, সমুদ্রা ডাকলেন, তখন আমরা তোমার 8টা গান করে দিয়ে আসছিলাম, মনে হচ্ছে। মাইক্রোফোন গুলি না এত বড় বড় ছিল, আমরা 8-9 জন যে
আমরা 8টা গান প্রথমে করে দিয়ে আসলাম, ওগুলো সারাক্ষণ দিন রাত 24 ঘন্টা বাজতো। তারপরে আবার সমুদ্র আমাদের ডাকলেন, তখন আমরা ইয়েতে যাব বুঝছো, মুক্তাঞ্চলে। আর কিভাবে করব, তখন আমরা টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে 14টা গান করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, সেই 14টা গান আর উনি 22টা গান, এই 22টা গানই ক্রমাগত বেজেছে আর কি। আর এর মধ্যে আমি সবচেয়ে বলবো যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলের গান মানে সাংঘাতিক ভাবে মানে আমাদের উদ্দীপিত করছে। রবীন্দ্রসঙ্গীত যেরকম করেছে, নজরুলের গান এখনো করে, এবং সারা জীবন ওনার যে গানে যে কথা, সেগুলা তো ইয়েই করা যায় না। কারা রইল হুকাপাট, কারা রইল হুকাপাট, কারা রইল হুকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাটে শিকল পরার পাষাণে বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীর বেদি। তারপর শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল। আবার এদিকে মোসাদ আলী গান, বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়, হেই হেই হেইয়া লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়, রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য, থাকবে না দারিদ্র দীনতার ভয়, না থাকবে না দারিদ্র দীনতার ভয়, জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়। জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, হতমানে অপমানে নয় সুখ সম্মানে, বাজবার অধিকার কাটতেই, দাসের নির্মুখ ছাড়তেই, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, প্রতারণা প্রলোভন প্রলেপেই হোক না আধার নিশ্চিদ্র, আমরা তো সময়ে সারথি, নিশিদিন কাটাবো বিনিদ্র, দিয়েছি তো শান্তি আর দেব স্বস্তি, দিয়েছি তো সম্ভব আর দেব অস্তি, প্রয়োজন হলে দেব এক নদী রক্ত, রক্ত হোক না পথের বাঁধা প্রস্তর শক্ত, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। পুরোটা করলাম না, অল্প করলাম, কিছু বলার নেই। শুধু দর্শক, সায়েন্স আমাদকে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। শুধু একটা কথাই বলতে পারি, এই মুক্তি যদি বৃথা যাবে না, বাংলাদেশ কখনো ব্যর্থ হবে না। আপা, আপনাকে আবার অনেক সম্মানের সাথে। আমিও খুবই খুশি হয়েছি যে আমাকে প্রথম আলো দেখেছে, তোমরা আমাকে ডাকলে। তোমাদের অনেক অনেক প্রথম আলোতে যারা সমস্ত কলাকুশলী এবং যারা আছেন, তাদের সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।